সো জব অর্ডার কস্টিং ইজ হোয়াট, মানে আপনার যখন কোনো একজন স্পেসিফিক কাস্টমারের দিকে তাকিয়ে অথবা স্পেসিফিক কোনো জবের আলোকে কস্টিংটা করা হয়, অর্থাৎ ওই স্পেসিফিক জবে কতটুকু ম্যাটেরিয়াল, কতটুকু লেবার, কতটুকু ওভারহেড লাগবে সবগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে কস্টিংটা করা, সেটা হচ্ছে জব অর্ডার কস্টিং। আরেকটা হচ্ছে আমাদের যে কোনো একটা স্পেসিফিক জবের উপর না, ঢালাও ভাবে অনেকগুলো আইটেমের উপর করা হয়, সেটা হচ্ছে প্রসেস কস্টিং। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এভাবে যাবে কস্টিং গুলো। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট গুলো আমাদের দেখা যায় সিমিলার অনেকগুলো প্রোডাক্ট হয়, আর জব অর্ডার কস্টিং আমাদের ডিসিমিলার প্রোডাক্ট হয়, বাট প্রোডাক্টের সংখ্যা খুবই কম। যেমন আপনি যদি ফর এক্সাম্পল যদি বলি আপনাদের, মনে করেন আপনি একটা ইসের শোরুমে গেলেন, শোরুমে গিয়ে আপনি একটা জামা কিনলেন, ধরেন আপনার শোরুম কি হইতে পারে ব্র্যান্ডেড, ধরেন ইনফিনিটিতে গেলেন, অথবা আপনি ধরেন মনে করেন আড়ং-এ গেলেন, যে আড়ং-এ গিয়ে যে একটা জামা কিনতে গেলেন, এই জামাটা কি শুধু আপনার জন্যই নাকি এটা অন্য কেউ কিনতে পারবে? অন্য কেউ পারবে স্যার। অন্য কেউ পারবে, মানে দ্যাট ইজ নট অনলি ফর ইউ, সেটা হচ্ছে আমাদের কমন টু অল, যে কেউ কিনতে পারবে। বাট যখন আপনি একটা টেইলরের কাছে শার্ট বানাতে দিয়ে আসলেন, একটা কাপড় কিনে, সেটা কার জন্য? সেটা অন্য কেউ কিনতে পারবে না শুধু কেবলই আপনার? কেবলই আমার। বুঝতেছেন আপনার পার্থক্যটা? অর্থাৎ যখন আপনি আপনার মতো করে স্পেসিফিকেশন দিয়ে আসবেন, মানে ওইটা কিন্তু শুধুই আপনার, ওই ডিজাইন কেমন হবে, মাপ টাপ কেমন হবে, সবকিছু কিন্তু আপনার। ওই মাপের কিন্তু অন্য ব্যক্তি থাকতে পারে, তারপরে কিন্তু এটা শুধু আপনার জন্য করা হয়েছে, সেটাই জব অর্ডার কস্টিং। আর যেগুলো আমাদের স্পেসিফিক কোনো একজন কাস্টমারের জন্য করা হয় নাই, কোন একটা ক্লাসের জন্য করা হয়েছে, এটাতে যে কেউ আসতে পারে, যে কেউ নিতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রসেস কস্টিং। খেয়াল করেন, মনে করেন যে আপনার ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনে নিয়ে আসলেন, মানে একটা একটা আলমারি কিনলেন, একটা শোকেস কিনলেন, এগুলো কিনে নিয়ে আসলেন। তো এগুলো যে কিনে নিয়ে আসলেন, এগুলো হচ্ছে আমাদের প্রসেস কস্টিং, আগে রেডি করা ছিল, সেগুলো আপনি কিনে নিয়ে আসছেন। আর আপনি যদি চিন্তা করেন যে না, আমি নিজের মতো করে একটা আলমারি বানাবো, নিজের মতো করে একটা শোকেস, নিজের মতো করে একটা, আমি একটা, মনে করেন যে কোনো একটা টেবিল বা ওয়ার্ড্রপ তৈরি করব, বা একটা ড্রেসিং টেবিল তৈরি করব, আমি একটা কোন একটা ইসে চলে গেলাম, ফার্নিচারের দোকানে গেলাম, গিয়ে বললাম যে আমাকে ইসের 3 পাল্লার একটা আলমারি বানায় দেন সেগুন কাঠের। তো সে আমার বলে দিবে যে এত টাকার কাঠ লাগবে, এত টাকার লেবার লাগবে, এত টাকার ওভারহেড লাগবে, সবকিছু মিলে আপনার এত টাকা খরচ যাবে, তার প্রফিট সহ সবকিছু সে ধরে বলবে। এই যে আলমারিটা তৈরি করলো, এটা কিন্তু শুধুই আপনার, এটা কিন্তু অন্য কার না। কিন্তু যখন আপনি কোনো একটা ফার্নিচারের দোকানে গিয়ে ফার্নিচার কিনে নিয়ে আসবেন রেডিমেড, সেগুলো হচ্ছে প্রসেস কস্টিং। কি পার্থক্যটা বুঝতেছেন? হ্যালো, কি শুনতে জি পাচ্ছেন স্যার। না? হ্যাঁ, তো যে যদি তাহলে যদি আপনাদের বলি, মানে আর কি কি এক্সাম্পল হতে পারে, পার্থক্যটা কিভাবে করবেন? আর কি কি এক্সাম্পল হতে পারে? মনে করেন যে ইটের ভাটায় ইট তৈরি হচ্ছে, এই ইটগুলো কি প্রসেস কস্টিং না জব অর্ডার কস্টিং? ব্রিক ফিল্ড স্যার প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং, মানে এটা আপনার জন্য কোনো আলাদা করে ইট তৈরি করা হয় নাই, এটা যে প্রসেস কেউ কিনতে কস্টিং। পারে। প্রসেস কস্টিং। আপনার মনে করেন যে একটা ওই জিসের আপনার আশেপাশে একটা খাল আছে, খালে একটা ব্রিজ করা হয়েছে, একটা ছোট একটা ব্রিজ বা কালভার্ট তৈরি করা হচ্ছে, সেটা কি প্রসেস কস্টিং না জব অর্ডার কস্টিং? স্যার ওটাও প্রসেসই হওয়ার কথা। এটা প্রসেস কেন হবে? অনেকগুলো ব্রিজ তৈরি করে রাখে, সেখানে একটা নিয়ে বসায় দেয়, এরকম কিছু? ওইটার মাপ কিন্তু আরেক জায়গাতে নাই, না। ওটা কিন্তু একবারে স্পেসিফিক্যালি করা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, তাহলে হচ্ছে জব অর্ডারই। হ্যাঁ, সেটা একটু খেয়াল রাখবেন। আপনি যখন একটা বিল্ডিং তৈরি করবেন, এটা কি হবে, জব অর্ডার কস্টিং না প্রসেস কস্টিং? জব অর্ডার কস্ট। জব অর্ডার জব কস্টিং, অর্ডার। এটা আপনার মতো করে তৈরি করবেন। বাট ডেভেলপার যখন কতগুলো ফ্ল্যাট তৈরি করে রাখবে, সেখান থেকে আপনি কিনে নিয়ে আসবেন একটা, কিনে নিয়ে আসবেন বলতে বাড়িতে নিয়ে আসবেন না, মানে একটা আপনি চুজ করবেন। ডেভেলপার যখন আপনার বিল্ডিং তৈরি করে, আপনাকে পার্ট নিয়ে না, মানে তারা নিজের মতো তৈরি করে আসছে, কন্ডোমিনিয়াম প্যালেস এরকম, ওইটা কি হবে? বুঝতেছেন? যখন স্যার ডেভেলপাররা ওইটা তৈরি তো করে রাখছে স্যার কোন একটা কারণ সিটির মধ্যে, মনে করেন যে একটা একটা ইসের ওই যে এখন যে অ্যাড দেয় কি ইসের যেন, উত্তরা, রূপ পয়েন্ট সিটি উত্তরা, তো ওই ফ্ল্যাট গুলো তৈরি করে রাখছে, সেগুলো কি?
সেগুলো প্রসেস কস্টিং। বাট যখন আপনার মনে করা হবে যে আপনি একটা চাচ্ছেন যে আপনার Costing. আপনার কাস্টমাইজড, যে আমার ওই যে টাইলস গুলো এরকম কালার হবে বা ওই যে ভিতরে ফিটিংস গুলো এরকম হবে, তখন আবার সেটা জব অর্ডার কস্টিং হয়ে যাবে। বাট তাদের মতো করে তারা যদি দিয়ে থাকে তখন সেটা প্রসেস কস্টিং। একই জিনিস দুভাবে হতে পারে। এই যে আমি বললাম, মনে করেন যে নাবানা ফার্নিচার, এখানে গেলেন, গিয়ে আপনি একটা ফার্নিচার কিনে নিয়ে আসলেন, দ্যাট ইজ প্রসেস কস্টিং। বাট নাবানা ফার্নিচারকে গিয়ে যদি বলেন এই যে বুয়েটে যে চেয়ার গুলো আছে বা টেবিল গুলো বেঞ্চ গুলো আছে, এইরকম একটু ডিজাইনের আমাকে কিছু বেঞ্চ বানিয়ে দিয়ে আসতে হবে, তো সেগুলো হয়ে যাবে আমাদের আবার জব অর্ডার কস্টিং। মানে দেখা যাবে যে আপনার কোনো স্পেসিফিকেশন আছে, কাস্টমাইজড, মানে কাস্টমার যেভাবে চায় সেভাবে করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের জব অর্ডার কস্টিং। আর যখন আপনাদের কাস্টমারের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, কাস্টমার চুজ করে নিবে সেখান থেকে একটা, সেটা হচ্ছে আমাদের প্রসেস কস্টিং। তো যাই হোক, আমরা পার্থক্যটা বুঝতে পারলাম মোটামুটি। এখন জব অর্ডার কস্টিং এ আমাদের কি কি করতে হবে, এখান থেকে বেসিক্যালি কিছু জার্নাল এন্ট্রি করতে হবে। জার্নাল এন্ট্রি করবেন আর জবের একটা কস্ট শিট তৈরি করবেন, মানে একটা জবের কস্ট কত হচ্ছে। এগুলো খুবই ইজি, নতুন কিছু, তেমন খুব একটা পার্থক্য নাই। এই যে কস্ট অ্যাকুমুলেটর দেখেন, এই যে প্রসেস কস্ট সিস্টেম, এটা আমাদের আর পড়ার দরকার নাই, এটা আমরা পড়তেছি না। প্রসেস কস্ট মানে হচ্ছে আমাদের একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যাবে। যেমন দেখেন এখানে একটা চিপস কিভাবে তৈরি করে, যে আলু, আলু থেকে আমাদের আলু পরিষ্কার করা হয়, তারপর স্লাইস করা হয়, তারপর ফ্রাই করা হয়, তারপর প্যাকেট করা হয়। কিন্তু সিমিলার প্রোডাক্ট হচ্ছে সিমিলার, একই প্রোডাক্ট অনেকগুলো। যেমন চিপস, পটেটো চিপস, এটা যে কেউ কিনতে পারবে। কিন্তু আপনি যদি বলেন আমার জন্য একটা আলাদা করে চিপস বানাইতে হবে, সেটা হচ্ছে আমাদের জব অর্ডার কস্টিং, তো সেটা নরমালি হয় না। তো এটা প্রসেস কস্ট সিস্টেম, একটা জব অর্ডার কস্ট সিস্টেম, এই দুইটা সিস্টেমই আছে আমাদের, মানে বেসিক্যালি। আর অন্যান্য অনেক কিছু আছে, কিন্তু এটা আমাদের জব কস্টে এইরকম হয়। যেমন একটা স্পেসিফিক জবের জন্য দেখেন এখানে অ্যানিমেটেড, এই যে মেটেড ফিল্ম তৈরি করা হচ্ছে, এটার জন্য কতগুলো কাজ করতে হচ্ছে, কম্পিউটার প্রোগ্রামার, মিউজিক্যাল কম্পোজার্স, ভয়েস ওভার ট্যালেন্ট, অনেকগুলো দেওয়া আছে, কিন্তু একটাকে ফোকাস করে কষ্ট করা হচ্ছে, সেটা হচ্ছে জব অর্ডার কস্টিং। আচ্ছা, এখান থেকে ইসের যেটা করতে হবে আমাদের, এই যে এখানে যে একটা, উপরের ফিগারটাই, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। জাস্ট উপরের ফিগারটাই আমরা হচ্ছে যে মানে একটাকে ফিক্সড করে কাজটা করতেছি, মানে ওই হ্যাঁ 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 হ্যাঁ, কোনটাকে ফিক্সড করে কাজটা করতেছি এখানে, মানে আমার মানে উদ্দেশ্যটা কি এখানে? এই যে একটা ফিল্ম তৈরি করবেন, ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। একটা ফিল্মের জন্য আমাদের এখানে অনেক কিছু আছে এখানে, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, মানে যে কোনো একটা কাজ করেন না কেন এটার সাথে অনেকগুলো জড়িত। যেমন মনে করেন যে আপনি একটা যে বললাম, আপনি একটা ইসের ফ্ল্যাট তৈরি করবেন, আপনি একটা বিল্ডিং তৈরি করবেন আপনার বাড়িতে, গ্রামের বাড়ি বা শহরের বাড়ি যেটা বলেন না কেন, সেখানে আপনার ইট কিনবেন, সিমেন্ট কিনবেন, বালি কিনবেন, শুধু এটাকে কেন্দ্র করেই। আর যখন আপনার ডেভেলপার মনে করেন যে পুরো এলাকা জুড়ে কয়েকটা বিল্ডিং বানাবে, মানে 15-20টা বিল্ডিং তৈরি করবে, তো যখন ইট তৈরি করবে শুধু একটা বিল্ডিং এর জন্য না, কোন ইট যে কোন বিল্ডিং এ গেছে তার খবর নাই, তার যাক, তার তো ওই একটা বিল্ডিং স্পেসিফিক্যালি কোনো দরকার নাই, কারণ সে সবগুলো ফ্ল্যাট একই দামে বিক্রি করবে। এরকম না যে এই ফ্ল্যাটে কস্ট বেশি গেছে, এই ফ্ল্যাটের আমাদের ইসের, সে বিক্রি করবে স্কোয়ার ফিট দিয়ে। সে এখানে দেখবে না যে আমাদের এখানে রড বেশি গেছে, ইসে গেছে, ইট বেশি গেছে, তাই আমাদের এটা বেশি, এরকম কিন্তু এটা হিসাব করবে না। মানে একটা যখন স্পেসিফিক কোন একটা আইটেমকে নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের জব অর্ডার কস্টিং। তো দেখেন আমাদের জব অর্ডার কস্টগুলো কিভাবে যাচ্ছে আমাদের, এটা আপনারা হয়তো আগেই পড়ছেন বা ম্যাডাম পড়াইছেন, যে আমাদের কস্ট বেসিক্যালি এলিমেন্টের দিক দিয়ে কস্ট হচ্ছে 3 ধরনের: একটা ম্যাটেরিয়ালস, একটা লেবার, একটা ওভারহেড। একটা ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস, একটা ফ্যাক্টরি লেবার, আর একটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই 3 টাইপসের কস্ট থাকে। যখন কস্ট ক্লাসিফিকেশন পড়ছিলেন, আশা করি এগুলো সবাই পড়ছেন, কস্ট ক্লাসিফিকেশন, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। এই 3টা যাচ্ছে আমাদের দেখেন ওয়ার্ক ইন প্রসেস, এই যে অ্যাসাইন্ড টু, কোথায় যাচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস মানে একটা কাজ শুরু করলেন, যে র মেটেরিয়ালস কিনে এখানে অ্যাসাইন করলেন, মানে ইট বালি সিমেন্ট কিনে জব নম্বর, মনে করেন আপনার বিল্ডিং নাম্বার 100, তো 100 নম্বর বিল্ডিং আপনি অ্যাসাইন করলেন। তারপরে যে রড কিনছেন অনেক জায়গা, অনেকগুলোর জন্য, এটা অ্যাসাইন করেন কতটুকু। ফ্যাক্টরি লেবার আপনার অনেক জায়গাতে আছে, এখানে এই বিল্ডিং এর জন্য কতজন লেবার আছে, এরকম করে অ্যাসাইন করলেন। তো ওয়ার্ক ইন প্রসেস, কাজ চলতেছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা চলে যাবে ফিনিশড গুডস ইনভেন্টরিতে। তারপর যখন সোল্ড করবেন তখন যাবে কস্ট অফ গুডস সোল্ডে। এই ফ্লোটার দিক দিয়ে আমাদের কস্ট গুলো আসবে। দেখেন আমাদের যে র মেটেরিয়ালস এর জন্য কতগুলো একটা দুটো জার্নাল এন্ট্রি হবে, ফ্যাক্টরি লেবারের জন্য একটা বা দুটো জার্নাল এন্ট্রি হবে, ওভারহেডের জন্য জার্নাল এন্ট্রি হবে,
তারপর ওয়ার্কিং প্রসেসে অ্যাসাইন করছেন তার জন্য জার্নাল এন্ট্রি, আবার কমপ্লিট করলে আরেকটা জার্নাল এন্ট্রি, সেল করলে আবার আরেকটা জার্নাল এন্ট্রি। তো আমাদের একটা সিস্টেমে যেতে হবে। মানে আপনি চিন্তা করে দেখেন, আর কি মনে মনে ভাবতে থাকেন, আপনি কিছু র মেটেরিয়ালস কিনছেন, তারপর আপনার কিছু লেবার এখানে কাজ করবে, তারপর কিছু ওভারহেড, এই তিনটা জিনিস মিলে আপনি একটা জায়গাতে এগুলো সব পারচেস করলেন, তারপর এগুলো কি করলেন এক জায়গায় অ্যাসাইন করলেন, তারপর সেগুলো ফিনিশড করলেন, তারপর বিক্রি করলেন। এই প্রসেসটা চিন্তা করে দেখেন যে র মেটেরিয়ালস থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এই সবগুলো আপনার জার্নাল এন্ট্রি করতে হবে। তো আমাদের দেখি এখানে প্রথম অবস্থায় ফার্স্ট অফ অল র মেটেরিয়ালস কস্ট। আপনি যদি র মেটেরিয়ালস কিনেন তখন কি জার্নাল এন্ট্রি হয়? যদি র মেটেরিয়ালস কিনেন, আপনি কোনো কিছু পারচেস করলে আমরা কি এন্ট্রি দিতাম মনে আছে? এই যে ইসের অ্যাসেট চেক আমরা যদি ইসের যে পারচেজ করলে স্যার হচ্ছে যে ক্যাশ ক্রেডিট আর হচ্ছে যে সাপ্লাই বা ওই ক্যাশ ক্রেডিট, যেটা আছে আচ্ছা, সেটা আর যেমন সাপ্লাই debit। বলতে এখানে ইনভেন্টরি ডেবিট আর কি। ডেবিট হবে কি ইনভেন্টরি, র মেটেরিয়ালস ডেবিট, র মেটেরিয়ালস ইনভেন্টরি, এই টার্মটা ইউজ করা হয়। র মেটেরিয়ালস ইনভেন্টরি, ইনভেন্টরি মানে স্টক, ইনভেন্টরি মিন্স স্টক, স্টক অফ গুডস যেটা আপনি পারচেস করছেন। এটা আপনি এখন যেটা পারচেস করছেন সেটা আপনি ডেবিট হবে, আর ক্রেডিট হবে কি ক্যাশ। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাশে ক্রেডিট না করে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করতে হয়। আপনি যদি ক্যাশও ক্রেডিট করেন তাতে কোনো ভুল নাই, প্রবলেম নাই। মানে দেখা যাচ্ছে কি আসলে, মানে যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, বেশিরভাগ ক্ষেত্রেই বাকিতে কেনা হয়, পরে টাকা দেওয়া হয়। কারণ কি এর মধ্যে অনেক কিছু আমার নাও লাগতে পারে, অনেকগুলো আবার ইসের ফেরত দিতে হইতে পারে। মানে ক্যাশ পারচেজ খুব কম হয়, যেটা হয় ছোটখাটো জিনিস আপনি বেতন দিবেন সেগুলো দিয়ে দেন, কোনো যে টুকটাক সাপ্লাইজ কিনছেন দিয়ে দেন। কিন্তু যখন ম্যাটেরিয়ালস পারচেস করবেন, এটা আপনি গ্রামে গঞ্জেও দেখবেন। মনে করেন যে ইট কিনছেন, আপনি ক্যাশ টাকা দিয়ে ইটের এরকম না, আপনার দেখা যাচ্ছে ঠিকাদার অনেকগুলো আপনাদের এলাকায় ইট সাপ্লাই দিচ্ছে, তাকে কি করবেন যে আমার এক গাড়ি ইট দিন, সেই ইট দিয়ে চলে গেছে, 2-3 দিন পর টাকা টাকা দিচ্ছেন। এমন না যে ইট দিয়ে যান টাকা নিয়ে যান, সে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। তো যেটা হয়, আপনি যদি র মেটেরিয়ালস পারচেস করেন তো আমার র মেটেরিয়ালস ইনভেন্টরি ডেবিট। আপনি এগুলো দেখবেন, যদি ফার্নিচার দোকানে যান দেখবেন তারা বাকিতে কাঠ নিয়ে আসে, পরে টাকা দেয়। কারণ কি বাকিতে কেন কিনে? কাস্টমারকে যখন আপনি মনে করেন আপনি একটা আলমারি কিনবেন, আলমারি যে কিনবেন, একটা আলমারির দাম মনে করেন 60,000 টাকা। এখন আলমারির টাকা কি আপনি আগেই টাকা দিয়ে আসবেন না পরে টাকা দিবেন ডেলিভারি নেওয়ার সময়, নাকি মাঝখানে মাঝখানে কিছু পেও করবেন, অ্যাডভান্সও কিছু দিবেন? ডেলিভারি নেওয়ার সময় আচ্ছা, ডেলিভারি নেওয়ার সময় কিছু টাকা অ্যাডভান্সও দিতে পারেন, সমস্যা নাই। এখন ডেলিভারি নেওয়ার সময় টাকাটা দিবেন, তো যে ভদ্রলোক ফার্নিচারটা তৈরি করলো ওই ও টাকা পাবে কোথায়? সে কাঠটা কোথেকে কিনবে? নিজের পকেট থেকে? না, ওই আমারটা আমি যেটা দিব ওটা থেকেই তো আপনি তো দিবেন পরে, হিসাব করে আপনি তো দিবেন পরে, আর সে কাঠ তো কিনবে নগদ, তাহলে কিভাবে কিনবে? বাকিতে কিনে নিয়ে আসবে। রাইট, সেও বাকিতে কিনবে। এরকমই হয়, মানে পুরোটাই বাকিতে হয়, কয়দিন পর টাকা দিয়ে দিবে। আপনার কাছে যখন টাকা পাবে সে আবার টাকাটা দিয়ে দিবে। এরকম সে যে কাঠ কিনলো র মেটেরিয়াল, সে তাহলে বাকিতে কিনে মোস্ট অফ দ্য কেস। বাট কেউ যদি মনে করেন যে ক্যাশে কিনছে, এটা কিন্তু কোনো ভুল না, এটা কোনো ভুল না, হতেই পারে। দেখেন তাহলে এখানে এন্ট্রিটা কি হবে? র মেটেরিয়ালস ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আমি সংক্ষেপে যাচ্ছি, আমরা পরে গিয়ে আবার সামারি আকারে একটা ম্যাথ করব। আচ্ছা, গেল এটা। এবার দেখে আমাদের লেবার, লেবারের ক্ষেত্রে কি হবে? আপনি মনে করেন যে কাঠ মিস্ত্রি কথাটা যে বললাম, আপনি তো ইসের আপনার ফার্নিচারের দোকান আছে, এই কাজটা আপনি নিজে একা করেন না, একাই করতে হবে এরকম না, আপনার দোকান আছে, আপনার কর্মচারী আছে, কর্মচারীরা কাজ করতেছে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে হবে? তাদের লেবারের বিল দিতে হবে, তাই না? তো লেবারের বিল দিতে গেলে কি হয়? যদি আমরা লেবার পে করি, ওই যে মনে আছে স্যালারিজ, ওই যে যখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে পড়ছিলাম, যে পেইড এমপ্লয়ি স্যালারিজ, চ্যাপ্টার 1 এ পড়ছে, 2 তে পড়ছিলাম, যে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এরকম ছিল না? ক্যাশ ক্রেডিট। আচ্ছা, আর এই ক্ষেত্রেও ঠিক তাই, এরকম দেখেন এখানে লেখা হচ্ছে ফ্যাক্টরি লেবার কস্ট, তো এখানে টার্মটা স্যালারিজ লেখা হয় না, লেখা হচ্ছে ফ্যাক্টরি লেবার। লেবার লেখা হচ্ছে কেন? কারণ স্যালারিজ আর লেবারের মধ্যে একটু তফাৎ আছে, এটা কি আপনারা জানেন? বেতন আর বেতন ও মজুরি, জি স্যার। নাম শুনছেন? বেতন কাকে বলে, মজুরি কাকে বলে? দুইটা সিনোনিমাস, বাট একটু পার্থক্য আছে। বেতন হচ্ছে মানসিক কাজের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে আপনাদের বেতন, স্যালারি। আর ইসের ফিজিক্যাল কাজের জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনাদের ইসের কি বলে, ওয়েজেস বা মজুরি। যেমন কোনো কর্মচারী কাজ করতেছে, এটা হচ্ছে জেনারেল টার্ম, বাট দেয়ার মে বি ডিফারেন্স। মানে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম একটা, যে আমাদের স্যালারিটা হচ্ছে মেন্টাল মানে ইসের মানসিক কাজের জন্য যেটা দেওয়া হয়, আর স্যালারিটা দেওয়া হয় নর্মালি মান্থলি। আর ওয়েজেস মান্থলি, উইকলি, ডেইলি, যে কোনো বেসিস হতে পারে। ডে লেবারের নাম শুনছেন, কিন্তু ওই যে ইসের ডে ওয়ার্কার বা এরকম হয় নাই যে চাকরিজীবী, ধরেন যে ডে এমপ্লয়ি, এরকম হয় না।
ডে লেবারার, ডে ওয়ার্কার এরকম হয়, কারণ তারা দৈনিক ভিত্তিতে কাজ করতে পারে, সাপ্তাহিক ভিত্তিতে, মান্থলিও কাজ করতে পারে। আচ্ছা, তা যাই হোক, ওইটা আমাদের ফ্যাক্ট না। এখানে কস্ট অ্যাকাউন্টিং এ ফ্যাক্টরি লেবার ডেবিট করা হয়, মানে স্যালারিজ এক্সপেন্সটা ডেবিট না করে ফ্যাক্টরি লেবার, কারণ ফ্যাক্টরি বলতে কি এটা তার কি কারখানায় কাজ করে। আচ্ছা, আর ক্রেডিটে কি হবে? ক্যাশ ক্রেডিট হওয়ার কথা। এই যে বলছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে বাকিতে হয়, পরে টাকা দেওয়া হবে, কারণ ইসের ক্ষেত্রে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এদেরটা তো বাকি রাখার জরুরি না, এটা দেখা যাচ্ছে কি তাদের পেমেন্টটা উইকলি হয়, কিন্তু আপনি ওই দিন এক্সপেন্স করে ফেলছেন, দেখা যাচ্ছে তাতে আপনি টাকা দিচ্ছেন ইসের সপ্তাহের শেষে বৃহস্পতিবারে, কিন্তু আপনার এই যে এক্সপেন্সটা হয়ে গেছে, মনে করেন যে আপনার মাস শেষ হয়ে গেছে বা জানুয়ারি যে 31 তারিখ হয়ে গেছে, সেটা হয়ে গেছে মনে করেন যে আপনার কি বলে মঙ্গলবার, তখন আপনি কি এন্ট্রি দিবেন? তখন আপনি লিখবেন ফ্যাক্টরি লেবার ডেবিট আর ইসের কি বলে এমপ্লয়ার ফ্যাক্টরি ওয়েজেস পেয়েবল ক্রেডিট লিখবেন। আপনি আবার 2-3 দিন পরে অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে দিবেন, সেটা সমস্যা না, বাট কেউ ক্যাশ দিলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে কর্মচারীদের যখন বেতন দেওয়া হয় বা যেটা দেওয়া হয় না কেন, তাদের কিন্তু ট্যাক্স কেটে রাখতে হয়, যেটা আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওইভাবে ডিটেলস পড়ি নাই। প্র্যাকটিক্যালি আপনাদের একটা খেয়াল রাখতে হবে যে আপনাদের কিন্তু, যেমন আমরা যখন ইউনিভার্সিটি থেকে স্যালারি পাই প্রত্যেক মাসে, আমাদের কিন্তু ট্যাক্স কেটে রাখে, প্রত্যেক মাসে ট্যাক্স কেটে রাখবে, তারপরে বছর শেষে আবার একটা ট্যাক্স হিসেব করতে হবে, কারণ আমি যে কেটে রাখছি ট্যাক্স, বছর শেষে আমার যদি অন্যান্য কোনো সোর্স থাকে সেগুলো তো হিসাব করে আবার ট্যাক্স দিতে হবে। তো এই জন্য আপনার ইসের বেতন যাই পান না কেন ট্যাক্স কেটে রাখতে হবে। এই যেমন এখানে কত টাকা ট্যাক্স এখানে কোশ্চেন বলে দেওয়া থাকবে যে টু ইলাস্ট্রেট অ্যাজিউম দ্যাট ওয়ালেস ইনকার্স 32,000 অফ ফ্যাক্টরি লেবার কস্ট, of that amount 27,000 relates to wages payable and 5,000 relates to payroll taxes payable in February। তো মনে করেন যে আমাদের কি হচ্ছে এখানে, এই 32,000 টাকার মধ্যে 27,000 টাকা হচ্ছে আমাদের যেটা এমপ্লয়িরা পাবে, আর 5,000 টাকা আমাদের ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। সো আমাদের টোটাল এক্সপেন্স হচ্ছে ফ্যাক্টরি লেবার 32,000, ফ্যাক্টরি ওয়েজেস পেয়েবল 27,000, আর এমপ্লয়ার পেরোল ট্যাক্সেস পেয়েবল 5,000। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি, যে 5,000 টাকা আমাকে পে করতে হবে গভর্নমেন্টকে। তারপর দেখেন আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কাকে বলে? এটা আপনারা আগে থেকে পড়ে আসছিলেন যে ডিরেক্ট আর ইনডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট হচ্ছে ইসের কি বলে ম্যাটেরিয়াল আর লেবার, এই দুটো হচ্ছে আমাদের ডিরেক্ট কস্ট, আর এছাড়া অন্য যত কস্ট আছে সবগুলো হচ্ছে আমাদের ওভারহেড কস্ট বা ইনডিরেক্ট কস্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে ইনডিরেক্ট কস্ট বলা হয়। এই কস্টগুলো হচ্ছে আমাদের টুকিটাকি অনেকগুলো আইটেম, খুচরা আইটেম, কিন্তু এগুলোর সাথে রিলেটেড, কিন্তু ডিরেক্টলি রিলেটেড না। যেমন আপনাকে যদি বলি যে মনে করেন আলমারি কি দিয়ে তৈরি, আপনি কি অ্যান্সার দিবেন? স্টিল বা কাঠ। স্টিল বা কাঠ। আচ্ছা, আলমারি যদি কাঠের হয় তাহলে কাঠ দিয়ে তৈরি। আপনি কিন্তু বলেন না যে আলমারি বার্নিশ দিয়ে তৈরি, আপনি কিন্তু বলেন না যে আলমারি ওই যে ইসের রং দিয়ে তৈরি, আলমারি আঠা দিয়ে তৈরি, এগুলো কিন্তু বলবেন না, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট না। একটা আলমারি বানাইতে কি বিদ্যুৎ লাগে নাই? ফ্যাক্টরি ইসে লাগে নাই? ভাড়া লাগে নাই? কারখানার বিদ্যুৎ লাগে নাই? লাগছে। এগুলো কিন্তু আপনি বলবেন লাগছে, না, এগুলো কিন্তু আপনি বলবেন না, কারণ এগুলো হচ্ছে বাট কি এগুলো তো খুচরা, অনেক কম। আপনার কাছে মনে হচ্ছে কাঠ, যেটা সবচেয়ে ভিজিবল সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে আমাদের কাঠ। তো আলমারি তৈরি করে ইসের কাঠের তৈরি এটা আপনি বলতেছেন, কিন্তু এগুলো ছাড়াও আর অনেক টুকিটাকি জিনিস আছে, যেমন এই যে ইউটিলিটিস, তারপরে ইন্স্যুরেন্স করতে হয়, তারপর আপনার মনে করেন যে ইসে বিভিন্ন ধরনের রিপেয়ার টিপেয়ার থাকতে পারে, এই যে ইসে যে মেশিন দিয়ে কাজ করতেন সেগুলো ডেপ্রিসিয়েশন হয়। এরকম টুকিটাকি অনেক জিনিস থাকতে পারে যেগুলো হচ্ছে আমাদের সংখ্যা অনেক বেশি কিন্তু আইটেম খুব কম, সেগুলোকে বলা হয় ওভারহেড। আচ্ছা, তো সেগুলো আমরা কি করব? মনে করেন আপনার একটা বিদ্যুৎ বিল, এটা কি লিখবেন? আপনি লিখবেন হয়তো ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, আর যদি ক্যাশ পে না করেন কি লিখবেন? ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটিস পেবল ক্রেডিট। তো এই আবার মনে করেন প্রিপেড ইন্স্যুরেন্স, এটার জন্য কি লিখবেন? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো এরকম সবগুলোকে একসাথে লেখা হয়, মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেহেতু ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট আর সবগুলো পেবল ক্রেডিট যা যা আছে, ইউটিলিটিস পেবল, প্রিপেড ইন্স্যুরেন্স, মানে যেগুলো আপনি ক্রেডিট করতেন সেগুলো ক্রেডিট করবেন, আর ডেবিট করবেন একটা নাম, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এগুলো কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে কি কি আপনার কি করতে হবে, কোন কোন আইটেম আছে। দেখেন এই যে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যাকুমুলেটিং অ্যাকাউন্টিং ম্যানুফ্যাকচারিং কস্ট, ছোট্ট একটা ম্যাথের মতো, এই যে এরকম ছোট ছোট ম্যাথ থাকতে পারে, একটু করেন দেখেন। ডিউরিং দ্য কারেন্ট মান্থ রিংলিং কোম্পানি ইনকার্স দ্য ফলোইং ম্যানুফ্যাকচারিং কস্ট, র মেটেরিয়াল পারচেজ 4,200 অন অ্যাকাউন্ট, বাকিতে দেখেন কোশ্চেন বলে দেওয়া আছে অন অ্যাকাউন্ট।
আর ক্যাশ থাকলে তো ক্যাশই লিখবেন। অন অ্যাকাউন্ট যেহেতু লেখা আছে আপনি অবশ্যই অ্যাকাউন্টস পেয়েবল লিখবেন। আর কিছু না লেখা থাকলে আপনি ক্যাশও লিখতে পারেন, অ্যাকাউন্টস পেয়েবল লিখতে পারেন। সো র মেটেরিয়াল পারচেজ কি হবে? র মেটেরিয়ালস ইনভেন্টরি ডেবিট 4200 আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 4200 হয়ে গেল। বি নাম্বার দেখেন কি লেখা আছে, ফ্যাক্টরি লেবার অফ 18000, of that amount 15000 relates to wages payable and 3000 relates to payroll taxes payable। কোশ্চেন এইভাবে দেওয়া থাকবে, কি এন্ট্রি দিবেন? ফ্যাক্টরি লেবার ডেবিট 18000, ফ্যাক্টরি ওয়েজেস পেয়েবল ক্রেডিট 15000, এমপ্লয়ার পেরোল ট্যাক্সেস পেয়েবল 3000। আপনি এমপ্লয়ার লেখা দরকার না, আপনি যদি লেখেন যে ট্যাক্সেস পেয়েবল, পেরোল ট্যাক্সেস পেয়েবল বা লেবার ট্যাক্সেস পেয়েবল, তা তো এনাফ। সি নাম্বার ফ্যাক্টরি ইউটিলিটিস 2000 আর পেয়েবল। দেখেন ফ্যাক্টরি ইউটিলিটিস 2000 টাকা, প্রিপেড ফ্যাক্টরি ইন্স্যুরেন্স অফ কত 1800 টাকা হ্যাজ এক্সপায়ার্ড এন্ড ডেপ্রিসিয়েশন অন দ্য ফ্যাক্টরি বিল্ডিং ইজ 3500। দেখেন আপনি চিন্তা করে দেখেন, যেগুলো আমাদের যদি জেনারেল এন্ট্রি করতাম কি লিখতাম? ইউটিলিটিস 2200 টাকা পেয়েবল, এর জন্য কি জেনারেল এন্ট্রি দিতাম? এটা বাদ দেন, এখানে সি নাম্বার কি লেখা আছে সেটা বাদ দেন, কি লিখতেন? ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট, এটা লিখতেন। তারপর প্রিপেড ইন্স্যুরেন্সের জন্য কি লিখতেন? অ্যাডজাস্টিং এন্ট্রি, মনে করে দেখেন চ্যাপ্টার 4 এ পড়ছিলেন যে প্রিপেড ফ্যাক্টরি ইন্স্যুরেন্স এত টাকা এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনি কি লিখতেন? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, তাই না? এটা করতেন। তারপর আপনার ডেপ্রিসিয়েশনের জন্য কি এন্ট্রি লিখতেন? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটা লিখতেন না? অ্যাকুমুলেটেড। আচ্ছা, এখন আপনার ক্রেডিট গুলো ঠিকই Yes, লিখবেন, sir. বাট সবগুলোর জন্য ডেবিট করবেন একটা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দেখেন এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট 7500 আর ইউটিলিটিস পেয়েবল 2200 ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর একটাই নামে ডেবিট করা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ওগুলো ভেরিয়াস নাম দেওয়া হয় নাই, এই জাস্ট তফাৎ। আচ্ছা, এই যে আমাদের 3টা কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এগুলো আমাদের ওই যে ওয়ার্কিং প্রসেসে নিয়ে যাওয়া। ওয়ার্কিং প্রসেস যদি ট্রান্সফার করেন, কি ট্রান্সফার করবেন? এই যে যেগুলো ডেবিট আছে সেগুলোকে ট্রান্সফার করে নিয়ে যাবেন। যেমন দেখেন যে র মেটেরিয়ালস ইনভেন্টরি, এটাকে ট্রান্সফার করে নিয়ে যাবেন, এটা পারচেজ করছেন এখনো ট্রান্সফার করেন নাই, অ্যাসাইন করেন নাই। তারপর ফ্যাক্টরি লেবার আপনার কতটুকু হয়েছে? 18000 টাকা, এগুলো পরে অ্যাসাইন করবেন। ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা আপনার অ্যাসাইন করবেন, যেখানে দেখেন অ্যাসাইন করতে কত সহজ। এই যে র মেটেরিয়ালস ইনভেন্টরি, এই যে দেখেন আমাদের কোথায় গেল, এই যে র মেটেরিয়ালস ইনভেন্টরি আমি অ্যাসাইন করি, কি লিখবো? ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট আর র মেটেরিয়ালস ইনভেন্টরি ক্রেডিট 30000 টাকা। হ্যাঁ, এখানে একটা আবার ম্যানুফ্যাকচার ওভারহেড 6000 টাকা ডেবিট করা হয়েছে। এখানে আবার একটু আছে কিছু কিছু ম্যাটেরিয়ালস যেটা পারচেজ করছেন, খেয়াল করে দেখেন আমাদের এখানে যে র মেটেরিয়াল ছিল কত টাকার, এই যে এখানে দেখেন র মেটেরিয়ালস ইনভেন্টরি ছিল 42000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল ছিল 42000 টাকা। আচ্ছা, কিছু র মেটেরিয়ালস যেগুলো আছে সেগুলো আমাদের ডিরেক্ট হিসেবে ইউজ করা যায়, আবার কিছু আছে ইনডিরেক্ট হিসেবে ইউজ করা যায়। আপনারা কস্ট ক্লাসিফিকেশন হয়তো বা এটা পড়ছিলেন, আমি জানি না আপনাদের পড়াইছি কিনা, যে ম্যাটেরিয়ালস আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। লেবার আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট লেবার, একটা হচ্ছে ইনডিরেক্ট লেবার। তো যাবতীয় ইনডিরেক্ট খরচগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যাবতীয় ইনডিরেক্ট খরচ হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেটা আমরা একটু আগে পড়লাম। এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেগুলো পড়লাম, এখানে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট লেবারটা নাই, যখন আপনি অ্যাসাইন করবেন তখন এই জিনিসটা আসবে। যেমন যে এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট করছি, এই যে ইউটিলিটিস পেয়েবল, প্রিপেড ইন্স্যুরেন্স লিখছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কিন্তু ফ্যাক্টরি লেবার বা র মেটেরিয়ালস ইনভেন্টরি ক্রেডিট করি নাই। এটা যখন অ্যাসাইন করবেন তখন এই জিনিসটা আসবে, পয়েন্টটা, যে আমাদের এখানে কিছু জিনিস কিছু ম্যাটেরিয়াল ইনডিরেক্ট হিসেবে ইউজ হতে পারে, কিছু লেবার ইনডিরেক্ট হিসেবে ইউজ হতে পারে। এটা আমরা যখন অ্যাসাইন করব তখন দেখব। যেমন দেখেন আমাদের এই যে ম্যাটেরিয়ালসটা আমাদের অ্যাসাইন করা হয়েছে, ম্যাটেরিয়াল ছিল 30000 টাকা, র মেটেরিয়ালস ইনভেন্টরি অ্যাসাইন করা হয়েছে 30000 টাকা। এর মধ্যে 24000 টাকা ডিরেক্ট, যেটা ডিরেক্ট সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসেস, আর যেটা ইনডিরেক্ট সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যেমন যে এখানে কোশ্চেন বলা থাকবে, periodically company journalizes the requisitions, for example if Wallace uses 24000 of direct materials and 6000 of indirect materials in January, তখন কি এন্ট্রি হবে? ওয়ার্কিং প্রসেস, যেটা ডিরেক্ট তার জন্য ওয়ার্কিং প্রসেস 24000 টাকা, আর যেটা ইনডিরেক্ট তার জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড আবার চলে যাবে ওয়ার্কিং প্রসেসে, সেটা পরের স্টেপে যাবে। তো আমাদের ক্রেডিট হবে র মেটেরিয়ালস ইনভেন্টরি, দুইটা মিলে। আমাদের দেখেন নিচে একটা ছক দেওয়া আছে, যেখানে র মেটেরিয়ালস ইনভেন্টরি 42000 টাকা ডেবিট করা হয়েছে। আপনি যখন কিনছিলেন তখন র মেটেরিয়ালস ইনভেন্টরি ডেবিট করেছিলেন 42000, এখন যে ক্রেডিট করছেন 30000 টাকায়, এই 30000 টাকার মধ্যে 24000 টাকা যাবে ওয়ার্কিং প্রসেসে, আর 6000 টাকা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড আগের ব্যালেন্স ছিল 13800 টাকা, ওই যে ভেরিয়াস অ্যাকাউন্ট যেগুলো ছিল। একইভাবে ফ্যাক্টরি লেবারটা দেখেন, লেবারটা যখন আমি দিব
যে লেবারের ক্ষেত্রে লেবারটা যেটা আমি দিব, যেটা ডিরেক্ট লেবার সেটা দিব ম্যানুফ্যাকচার ওয়ার্ক ইন প্রসেস, আর যেটা ইনডিরেক্ট সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর টোটালটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি লেবার। এই যে আমাদের ফ্যাক্টরি লেবার 32,000 টাকা ডেবিট করছিলাম যখন আমরা ইসের ইনকার করছিলাম, আর যখন অ্যাসাইন করব তখন আমাদের এখান থেকে দুই জায়গায় চলে যাচ্ছে, ওয়ার্ক ইন প্রসেস 28,000 টাকা, আর এখানে 4,000 টাকা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, 24,000 টাকা ছিল আমাদের ম্যাটেরিয়ালস। আচ্ছা, এবার পেলাম দেখেন আমাদের কি পেলাম, ফ্যাক্টরি লেবার। এবার যাব ম্যানুফ্যাকচার ওভারহেড, সেটা আমরা আবার অ্যাসাইন করে দেব কোথায়, ইসে কি বলে ইনভেন্টরি ওয়ার্কিং প্রসেসে। কোথায় গেল, এই যে ওয়ার্কিং প্রসেস দেখেন আমাদের অলরেডি ম্যাটেরিয়ালস আসছে, লেবার আসছে, এখান থেকে আমাদের আবার আসবে কোথেকে আসবে, ওভারহেড টাকা আসবে। আচ্ছা, তার আগে আমাদের এখানে একটা আবার কাজ করতে বলছি, একটু দেখেন করে নেই। Daniel Company is working on 2 job orders. The cost sheet show the following. Direct materials job কত, জব নম্বর 120, ডিরেক্ট মেটেরিয়ালস হচ্ছে 6,000 টাকা, আর জব নম্বর 121, জব কত টাকা, 3,600 টাকা। মানে এগুলো কি করছে এখানে আমাদের এই কস্ট শিটের মধ্যে এই জিনিসগুলো আছে। তাহলে আমাদের কি হবে দেখেন, 6,000 টাকা আর 3,600 টাকা কত আসে, 9,600, যা আমাদের ডিরেক্ট মেটেরিয়ালস আমি কি করছি, অ্যাসাইন করছি। এটার জন্য কি এন্ট্রি হবে, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট আর র মেটেরিয়ালস ইনভেন্টরি ক্রেডিট 9,600 9,600। তারপর ডিরেক্ট লেবার দেওয়া আছে এখানে আমাদের 4,000 টাকা আর 2,000 টাকা, টোটাল হচ্ছে 6,000 টাকা। ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট আর ফ্যাক্টরি লেবার ক্রেডিট। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত, 5,000 টাকা আর 2,500 টাকা, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট। দেখেন সব ক্ষেত্রে দেখেন আমাদের ডেবিট হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, আর ক্রেডিট হচ্ছে আগে হেডলাইন গুলো, অর্থাৎ র মেটেরিয়ালস ডেবিট করছিলেন এখন ক্রেডিট করবেন, ফ্যাক্টরি লেবার ডেবিট করছিলেন এখন ক্রেডিট করবেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট করছিলেন এখন ক্রেডিট করবেন। আচ্ছা, তারপর এই পার্টটুকু আমি বাদ দিচ্ছি, এই পার্টটুকু আমি পরে বলতেছি আপনাদের। এই যে এখান থেকে দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন, যে ম্যাটেরিয়ালস এবং লেবার দুটো হচ্ছে ডিরেক্ট কস্ট, এবং এই ডিরেক্ট কস্ট গুলো আমরা মেজার করতে পারি। কিভাবে মেজার করতে পারি, যেগুলো আমাদের ট্রেস করা যায় এজন্য মেজার করতে পারি। আর ইনডিরেক্ট কস্ট গুলো আমাদের ট্রেস করা যায় না, যার জন্য আমরা মেজার করতে পারি না। যেমন চিন্তা করে দেখেন, আপনাকে যদি বলি একটা আলমারি তৈরি করতে কতটুকু কাঠের খরচ হবে, এটা কি বের করা যাবে না, বা কাঠমিস্ত্রি বের করতে পারবে না? বের করা যাবে এস্টিমেশন করে। কিন্তু এখানে কতটুকু বিদ্যুৎ বিল লাগছে বের করতে পারবে? কারণ বিদ্যুৎ বিল এই বিদ্যুৎ আলমারির বিল জন্য হয় না, বিদ্যুৎ বিল হচ্ছে কি আসলে বের করা যাবে না হয়তো। হ্যাঁ বের করা যাবে না তা না, Overall, এই বিদ্যুৎ বিল মানে হচ্ছে 5 সবকিছু টাকা, এটা বের করতে গেলে খরচ লাগবে 10 টাকা, তাই না? মানে ওভারঅল যেটা হচ্ছে, আমি যদি বলি ওইটাই। এখানে এই আলমারি তৈরি করতে কারখানা ভাড়া কত টাকা লাগছে বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ এক এক মাসে এক এক ইউনিট তৈরি করা হয়, না। কোন মাসে 5টা কোন মাসে 20টা। তো যে মাসে 20টা আলমারি তৈরি করা হয়েছে সেই মাসে কারখানা ভাড়া কত হবে, কমে যাবে, আর যে মাসে 5টা হচ্ছে সেই মাসে কারখানা ভাড়া বেশি হয়ে যাবে পার আলমারিতে, তাই না? বুঝতেছেন? জি স্যার, জি স্যার। তো এই জিনিসগুলো আমাদের ইনডিরেক্ট কস্ট গুলো আমরা আসলে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারি না, এই জন্য নাম হচ্ছে ইনডিরেক্ট কস্ট। তো ইনডিরেক্ট কস্ট গুলোকে কি করে কোম্পানি, তাহলে একটা যদি একটা আলমারি বিক্রি করবে এতদিন ওয়েট করবে কতটুকু খরচ আসে তারপর বলে দিবে? আপনি একটা আলমারি অর্ডার দিতে গেছেন একটা ফার্নিচার দোকানে, এখন আমি কি বলবে যে ভাই আপনি আমার কাছে নেন সমস্যা নাই, আমার মাস শেষে বা বছর শেষে যখন বিক্রি করবো আপনার কাছে তখন বলবো আমার এত টাকা খরচ গেছে, তাহলে আমার এত টাকা দিয়েন। এভাবে নিলে কি কাস্টমার আসবে? আপনি যাবেন? কারণ আপনি দেখবেন যেখানে সেম কোয়ালিটির, যেখানে প্রাইস কম সেখানে যাবেন, অথবা সেম প্রাইস কিন্তু কোয়ালিটি বেশি ভালো সেখানে যাবেন। মানে আপনি যে কোনো একটা জায়গাতে আপনাকে পর্দায় ফেলাইতে হবে যে আমার জন্য প্রাইস সেম কিন্তু কোয়ালিটি ভালো, অথবা কোয়ালিটি সেম প্রাইস কম, আপনি সেদিকে যাবেন না? বুঝতেছেন জিনিসটা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, আপনি সেদিকে যাবেন যেদিকে আপনার প্রাইস কম, যদি কোয়ালিটি দুইটার সেম থাকে আপনার যে দোকানে কম খরচে নেবে সেই দোকানে। এখন একটা প্রতিষ্ঠানে একটা দোকান আছে আপনার ফার্নিচার কম বানায়, তার কিন্তু ওভারহেড খরচটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। আর একটা ফার্নিচার কম বেশি বানায়, তার কিন্তু ওভারহেড খরচটা কিন্তু কম লাগতে পারে, বিশেষ করে কারখানা ভাড়া, বিদ্যুৎ বিল, ইউটিলিটি এই জিনিসপত্রগুলো। তাহলে কিন্তু সে কিন্তু দেখা যাবে যে প্রফিট ঠিকই করতেছে,
দুইটা দেখুন সমান করতেছে, কিন্তু তার মেকিং কস্ট কম হচ্ছে, যার জন্য তার কি হচ্ছে সেলিংটাও বেশি হতে পারে। তো এই জন্য যেটা হচ্ছে আপনি কি করতে হবে, ওভারহেডটা একটা প্রিডিটারমাইন্ড রেটে ক্যালকুলেট করতে হয়। এই যে আমাদের এখানে বলে দেওয়া আছে, ডেমনস্ট্রেট হাউ টু ডিটারমাইন এন্ড ইউজ দ্য প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট। মানে একটা ওভারহেড রেট আছে, সেই রেটটা ইউজ করে আমাদের আপাতত কাজ চালাতে হয়। পরবর্তীতে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ওভারহেড কতটুকু হয়েছে, কম হয়েছে না বেশি হয়েছে, সেগুলো আমাদের পরবর্তীতে অ্যাডজাস্ট করতে হয়। তো আমরা যেটা করব, তো ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট করব, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ক্রিয়েট করব একটা ইসের রেট দিয়ে। পরবর্তীতে যদি কম হয় বা বেশি হয়, যেমন দেখেন আমাদের এখানে কম হয়েছে বা বেশি হয়েছে, একটু যদি আমরা খেয়াল করি, যে আমাদের অ্যাপ্লাই করা হয়েছে ইসের 22,400, দেখেন আমাদের এখানে 13,800, 6,000 আর 4,000 কত হয়, 13,800 আর 6,000 4,000 মানে 23,800 টাকা। আর আমি অ্যাপ্লাই করছি 22,400 টাকা। সো 1,400 টাকা কিন্তু আমাদের এখানে ডিফারেন্স রয়ে গেল। এটা আমি এখানে কি করছি, কম অ্যাপ্লাই করছি, মানে কম অ্যাপ্লাই মানে আন্ডার অ্যাপ্লাই করছি। এটা আমাদের আবার বের করতে হয় যে যতটুকু আন্ডার অ্যাপ্লাই করা হয়েছে এটা আবার পরে অ্যাডজাস্ট করতে হয় আর কি। তো যাই হোক, এটা আমরা আবার বিস্তারিত দেখতেছি। আচ্ছা, তারপর দেখেন আমাদের ওই যে ওয়ার্কিং প্রসেস হয়ে গেল। ওয়ার্কিং প্রসেস হওয়ার পর আপনি কি করবেন, এটা আপনার জব যখন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি, অ্যাসাইন করে ফেলেন, যার যার কস্ট অ্যাসাইন করে ফেলেন, তারপর জব এবার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে তাকে বলা হয় ফিনিশড গুডস। তখন কি হবে, যে ফিনিশড গুডস ইনভেন্টরি ডেবিট আর ওয়ার্কিং প্রসেস ক্রেডিট। ওয়ার্কিং প্রসেস কিন্তু একটু আগে ডেবিট করছিলেন বিভিন্ন আইটেম টাইটেম দিয়ে, এখন সেটাকে করবেন ক্রেডিট, আর ডেবিট করবেন কি কস্ট অফ গুডস সোল্ড কে, এই ফিনিশড গুডস কে। এটা গেল একটা পার্ট। দেন আসি আপনাদের কি করবেন, এই ফিনিশ গুডস বিক্রি করবেন। যদি বিক্রি করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, যদি সেলস করেন অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। এটা যখন আপনি সেলস করবেন, সেলস করতে গেলে আপনি বাকিতেও করতে পারেন, ক্যাশও করতে পারেন। ওই যে আমরা বলছিলাম সব বাকিতে ধরা হচ্ছে। বাকিতে কেন ধরা হচ্ছে, আমাদের এই যে যে টাকাটা পরে পাওয়া যাবে, আপাতত সেলস হয়ে গেছে। সো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। আর এটার জন্য আরেকটা এন্ট্রি দিতে হবে যে আমাদের ওই যে ফিনিশড গুডস ইনভেন্টরি, ইনভেন্টরি যে আমাদের শেষ হয়ে গেল, মানে ইসের বিক্রি করে ফেললাম, এটা তো এখন আমার কাছে নাই। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশড গুডস ইনভেন্টরি ক্রেডিট, এই কাজটুকু করতে হয়। আর ইন দ্য মিন টাইম আর একটা সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওই যে ওভারহেড যে আমি কম অ্যাপ্লাই করছি না বেশি অ্যাপ্লাই করছি, তার জন্য আরেকটা এন্ট্রি দিতে হবে যে আমি কি বেশি অ্যাপ্লাই করলাম না কম অ্যাপ্লাই করলাম। যদি কম বেশি অ্যাপ্লাই করে থাকি তাহলে আমাদের সেটা কস্ট অফ গুডস সোল্ডে ট্রান্সফার করতে হবে। যে মানে যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, যদি কম বা বেশি হয়, যদি বেশি হয় বা কম হয়, এটা ডেবিট ক্রেডিট যে কোনোটা হতে পারে। এটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট এরকম কিছু না। যদি এরকম হয় ম্যানুফ্যাকচারিং ওভারহেড আপনাকে নীল করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পারি চলবে। আমরা এখন একটু ফুল একটা ম্যাথ নেই, তাহলে দেখবেন একটা সব স্টেপ বাই স্টেপ মনে পড়বে, সেটা খুব ইজি লাগবে। দেখেন এই যে এখানে প্র্যাকটিস প্রবলেম, যে এখানে একটা বড় ম্যাথ দেওয়া আছে, খেয়াল করেন। Cardella company applies overhead on the basis of direct labor cost. The company estimates annual overhead cost will be 7,60,000 and annual direct labor cost will be 9,50,000 during February. Cardella works on two jobs, A16 and B17, দুইটা জবে সে কাজ করে। Summary data concerning these jobs are as follows. দেখেন এগুলো পরীক্ষায় আসার মতো ম্যাথ। ম্যানুফ্যাকচারিং কস্ট ইনকার্ড, এবং কোশ্চেন বলে দিয়েছিল আমাদের কি, যে অ্যাপ্লাই করে কি অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট লেবার উপর ভিত্তি করে তারা অ্যাপ্লাই করে। আচ্ছা, মানে ডিরেক্ট লেবার যা হবে তার অনুপাতে আমাদের ওভারহেডটা হবে। মানে ডিরেক্ট লেবার যদি আমাদের হয় 9,50,000, ওভারহেড হবে 7,60,000 টাকা। সো ডিরেক্ট লেবার যদি আমাদের হয় 5 টাকা, তাহলে ওভারহেড কত হবে, ওই প্রপোর্শনেটলি হবে, এইভাবে চিন্তা করতে হবে। তারপর দেখেন আমাদের কি আছে, ম্যানুফ্যাকচারিং কস্ট ইনকার্ড, পারচেজড 54,000 অফ র ম্যাটেরিয়ালস অন অ্যাকাউন্ট। আচ্ছা, যে এগুলো জিনিস দেওয়া আছে, ইনস্ট্রাকশনে বলা আছে কম্পিউট দ্য প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট, এটা এ নাম্বারটা করতে বলছে। আমরা এগুলো আগে একটু দেখে নিই। তারপর নাম্বার বি, জার্নালাইজ দ্য ফেব্রুয়ারি ট্রানজাকশনস ইন দ্য সিকোয়েন্স ফলোড ইন দ্য চ্যাপ্টার। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ওভারহেড, খুব ইজি। আচ্ছা, তো আমাদের যদি বলি প্রথমে আমাদের কি কম্পিউট দ্য প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট, ওভারহেড রেটটা কিভাবে বের করবেন, দেখেন একবার উপরে দেওয়া আছে যে কার্ডেলা কোম্পানি অ্যাপ্লাইজ ওভারহেড অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট লেবার ভিত্তি করে ওভারহেড অ্যাপ্লাই করে। সো রেটটা কি হবে, ডিরেক্ট লেবার ভিত্তি করে। কোম্পানি এস্টিমেটস অ্যানুয়াল ওভারহেড কস্ট উইল বি কত, 7,60,000 এন্ড অ্যানুয়াল ডিরেক্ট লেবার কস্ট উইল বি 9,50,000। তাহলে রেটটা কত হবে, আপনি কিভাবে লিখবেন, ওভারহেড ডিভাইডেড বাই ডিরেক্ট লেবার কস্ট, ভাগ করেন 7,60,000 কে যদি আপনার
9,50,000 দিয়ে ভাগ করেন, দেখেন একটা রেট বের হবে। পাইছেন? 7,60,000 ডিভাইডেড বাই 9,50,000 কত আসে? 0.8 আসছে। 0.8 মানে 80%। 0.8 মিনস 80%। অর্থাৎ ডিরেক্ট লেবারের 80% হচ্ছে ওভারহেড কস্ট। এটা হচ্ছে রেট, যে কম্পিউট দা প্রিডিটারমাইন্ড রেট ওভারহেড রেট। তাহলে আপনার 0.8 আসছে, মানে প্রতি 1 টাকা ওভার লেবারের জন্য, ডিরেক্ট লেবারের জন্য 0.8 হয় ওভারহেড। আচ্ছা, এই যে দেখেন আমাদের যে এস্টিমেটেড অ্যানুয়াল কস্ট, এই যে আমাদের 80% বেড়ে গেছে। এ নাম্বার অ্যানসারে যেখানে দেওয়া আছে সবার উপরে এ নাম্বার করে দেওয়া আছে। বি নাম্বারটা খেয়াল করেন। এবার আমাদের কি বলছে, জার্নালাইজ দ্য ফেব্রুয়ারি ট্রানজাকশন। জার্নাল করতে হবে। জার্নাল কিলো কি দেখেন, পারচেজড 54,000 অফ র ম্যাটেরিয়ালস অন অ্যাকাউন্ট। এর জন্য কি এন্ট্রি দিবেন বলেন তো, একটু করে আসছে। র ম্যাটেরিয়ালস পারচেজ করছেন, কি হবে? হ্যালো, স্যার র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি ডেবিট, আর ক্রেডিট হবে অ্যাকাউন্টস পেয়েবল, কারণ বাকিতে কেন হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সেকেন্ডটা ফ্যাক্টরি লেবার। ফ্যাক্টরি লেবার কত, 76,000 টাকা প্লাস 4,000 এমপ্লয়ার পেরোল ট্যাক্সেস। এর মধ্যে ট্যাক্স আছে আবার আমাদের 4,000 টাকা প্লাস, এর সাথে এটা আমার যোগ হচ্ছে। তাহলে আমাদের কি হবে, ফ্যাক্টরি লেবারের জন্য কি এন্ট্রি হবে, ফ্যাক্টরি লেবার ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট, আর এমপ্লয়ার পেরোল ট্যাক্সেস পেবল ক্রেডিট, যেটা আমরা একটু দেখে আসলাম। এই যে দেখেন আমাদের ফ্যাক্টরি লেবার ডেবিট, ফ্যাক্টরি ওয়েজেস পেবল ক্রেডিট, আর এমপ্লয়ার পেরোল ট্যাক্সেস পেবল ক্রেডিট 4,000 টাকা আর 76,000 টাকা, আর টোটাল হচ্ছে 80,000 টাকা। দেখেন আমাদের এখানে বলা আছে প্লাস 4,000 টাকা। এটা যদি বলা থাকতো ফ্যাক্টরি লেবার 76,000 টাকা, যার মধ্যে 4,000 টাকা পেরোল ট্যাক্সেস অফ হুইচ, যার মধ্যে এটা থাকতো, তখন কি আসতো আমাদের, যদি এরকম কোশ্চেনটা থাকতো, এন্ট্রি সেম হইতো, অ্যামাউন্টটা ডিফারেন্ট হইতো। তখন টোটাল ফ্যাক্টরি লেবার হইতো 76,000 টাকা, আর পেরোল ট্যাক্সেস পেবল হইতো 4,000 টাকা, তখন তো আর মানে স্যার 72,000 টাকা পার্ট হইতো। হয়ে যেত, হ্যাঁ রাইট। ট্যাক্স পেয়েবল পার্ট হয়ে যেত। আচ্ছা, এবার আসে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড এক্সক্লুসিভ অফ আহ, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস এন্ড ইনডিরেক্ট লেবার 59,800। ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 59,800। কি এন্ট্রি দিবেন? স্যার ফ্যাক্টরি লেবার স্যার ওই যে নিচে একটা চার্ট দেখালেন না ডেবিট ক্রেডিটের, ওটাই যদি তো আরেকবার দিতেন তাহলে বুঝি নাই, চার্ট বলতে একটু সুবিধা হতো। এটা হ্যাঁ জি স্যার, জি স্যার। ফ্যাক্টরি লেবার কত, 80,000 টাকা। ও আচ্ছা, হ্যাঁ 80,000, হ্যাঁ জি, বুঝতে পারছি। হ্যাঁ, যদি থাকতো এর মধ্যে 4,000, তাহলে আপনার লিখতে দেখেন 72,000 টাকা, আর এখানে লিখতে হতো 76,000 টাকা। বুঝতে বুঝতে পারছি। পারছেন? আচ্ছা, এবার এসে আমাদের কি আসছে দেখেন, কোথায় গেল, এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এক্সক্লুসিভ অফ ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস এন্ড ইনডিরেক্ট লেবার। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল এবং লেবার ছাড়া আমাদের কত, 59,800। এবং এগুলো কি কি কারণ হয়েছে কিছু বলে দেওয়া নাই। ইউটিলিটিস পেয়েবল হতে পারে, অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন হতে পারে, প্রিপেড ইন্স্যুরেন্স হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এগুলো আমাদের বলে দেওয়া নাই, নামগুলো মেনশন করা নাই। ধরেন এগুলোর নামগুলো মেনশন করা আছে, ইউটিলিটিস পেয়েবল, তারপরে অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন, প্রিপেড ইন্স্যুরেন্স, এগুলো বলা আছে। আপনি কি এন্ট্রি দিতেন, ডেবিট করতেন কাকে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট করতেন না? ওভারহেড ডেবিট। ওভারহেড ডেবিট। আর ক্রেডিট করতেন কি, ইউটিলিটিস পেয়েবল, তারপরে ইসের এগুলো ইসের প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন। আপনি এগুলো না করে লিখতে পারেন ভেরিয়াস অ্যাকাউন্টস ক্রেডিট, সমস্যা নাই। যেমন দেখেন এখানে কি লেখা আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন এন্ড প্রিপেড ইন্স্যুরেন্স। ওরা এই টার্মগুলো লিখছে, আপনার নট নেসেসারি এই টার্মগুলো লিখতে হবে। আপনি লিখতে পারেন ভেরিয়াস অ্যাকাউন্টস, অথবা এই নামগুলো লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। কোশ্চেন কিন্তু বলে দেওয়া নাই, কারণ এখানে 3টার নাম দেওয়া আছে, 3টার বেশি থাকতে পারে, আমরা কিন্তু জানি না। আর কিছু না পারলে আপনি অ্যাকাউন্টস পেবল দিয়ে দিন, অথবা ভেরিয়াস অ্যাকাউন্টস, কারণ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে, আমি সেগুলো জানি না। আচ্ছা, তা আমাদের এখানে প্রথম 3টা শেষ। এবার অ্যাসাইনমেন্ট অফ কস্ট, কস্ট অ্যাসাইন করছেন, মানে আমাদের র মেটেরিয়ালস ইনভেন্টরি ডেবিট করা হয়ে গেছে, ফ্যাক্টরি লেবার ডেবিট করা হয়ে গেছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট করা হয়ে গেছে। এখন এগুলো আমাদের কি করার পালা, ওয়ার্ক ইন প্রসেসে ইনভেন্টরি ট্রান্সফার করার পালা। দেখেন আমাদের কি হবে এখানে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস জব এ 16 27,000, আর বি 17 21,000। তাহলে আমার ম্যাটেরিয়ালস কি করছি, অ্যাসাইন করছি। কতটুকু অ্যাসাইন করলাম, 27,000 আর 21,000 কত আসে, 48,000।
আর ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস 3000। দুইটা একসাথে চিন্তা করেন, দুইটা কিন্তু ম্যাটেরিয়ালস। কত হবে তাহলে এখানে বলেন তো, একটু চিন্তা করেন। আপনি দুইটার জন্য দুইটা এন্ট্রি দিতে পারেন, একটা এন্ট্রি দিতে পারেন। যে আমাদের মনে করেন ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর জন্য 27000 আর 21000 কত 48000 লিখতে পারেন ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট আর ম্যাটেরিয়ালস ইনভেন্টরি ক্রেডিট। আর 3000 জন্য আবার ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট আর ওয়ার্ক ইন ম্যাটেরিয়ালস ইনভেন্টরি ক্রেডিট, অথবা দুটোকে একসাথে লিখতে পারেন। যেমন দেখেন এখানে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট কত 48000 টাকা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট কত 3000 টাকা, আর র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি ক্রেডিট 51000 টাকা। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা দুইটা যোগ করে 48000 টাকা আর এখানে দিয়ে দিলাম 3000 টাকা। আপনি ইচ্ছা করলে দুইটা এন্ট্রি দিতে পারেন এটা নিয়ে, যে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট আর র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি ক্রেডিট 48000, আবার ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট আর র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি ক্রেডিট 3000 এটাও বলতে পারেন। আচ্ছা এবারে এসে আমাদের ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার হচ্ছে 52000 আর 26000, 52000 26000 মানে 78000। আর ইনডিরেক্ট লেবার হচ্ছে আমাদের কত 2000, তো টোটাল হচ্ছে 80000। আপনি এটাকে একটা এন্ট্রি দিতে পারেন, দুইটা এন্ট্রি দিতে পারেন। যদি আমি একটা এন্ট্রি দিই তাহলে কি লিখবো, ওয়ার্কিং প্রসেসকে ডেবিট করব, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ডেবিট আর ক্রেডিট কি আরেকটা ডেবিট হবে, সেটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট 2000 টাকা, আর ওয়ার্কিং প্রসেস ডেবিট কত 78000 টাকা, আর ক্রেডিট হবে ফ্যাক্টরি লেবার। ফ্যাক্টরি লেবার হচ্ছে ক্রেডিট 80000 টাকা। এই যে আপনার 78000 টাকা 2000 টাকা 80000 টাকা, আপনি সেগুলো দুইটা এন্ট্রি দিতে পারেন। আচ্ছা তারপর আমাদের কোশ্চেন কি বলা আছে দেখেন, the company completed job A1 and sold it on account for 1,50,000. job B17 was only partially completed. job B17 এখনো কমপ্লিট হয় নাই। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের খেয়াল করেন আমাদের ওই যে উপরে যে করছিলাম ম্যাটেরিয়ালস, তারপর করছিলাম লেবার, তারপর করছিলাম ওভারহেড। এখন অ্যাসাইন করলাম আমরা মাত্র দুইটা, একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে লেবার। ওভারহেড যেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড সেটাকে অ্যাসাইন করতে হবে না? এটা কিন্তু কোশ্চেন কোথাও বলা নাই, বলা থাক বা না থাক এটা আপনার মাথায় রাখতে হবে। ওই যে ফ্লোটা মাথায় রাখবেন, র মেটেরিয়ালস কিনছেনই অ্যাসাইন করার জন্য, ওই যে ওয়ার্ক ইন প্রসেস দেওয়ার জন্য। একবার কিনবেন তারপর আবার অ্যাসাইন করে দিবেন। আবার ফ্যাক্টরি লেবার হেড একবার ইনকার করছেন আরেকবার অ্যাসাইন করে দিবেন। ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইনকার করছেন কত 59800 টাকা, এটা আপনি অ্যাসাইন করে দিবেন। কিন্তু অ্যাসাইন করবেন কখনোই অ্যাকচুয়ালটা না, ওই যে উপরে যে আমাদের রেট ছিল প্রিডিটারমাইন্ড রেট সেই রেটে। বুঝতেছেন? অ্যাসাইন করলে কি হবে, ওয়ার্কিং প্রসেস ডেবিট হবে আর ক্রেডিট হবে কি, হ্যালো ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট হবে। আপনারা যদি এই যে দেখেন আপনাদের যে 4 নম্বরটা দেখেন ক্লিক করেন, ওয়ার্কিং প্রসেস ডেবিট করছেন, র মেটেরিয়ালস ইনভেন্টরি ক্রেডিট করছেন। আবার 5 নম্বর ওয়ার্কিং প্রসেস ডেবিট করছেন, ফ্যাক্টরি লেবার ক্রেডিট করছেন। এবার কি করবেন, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ডেবিট করবেন আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্রেডিট করবেন, কারণ ওভারহেডটা আপনি এখানে ট্রান্সফার করছেন, তাই না? দেখেন কত টাকা আসবে, কত 80%। 80% কার কার 80%? আপনারা পড়ছিলেন যে একটু আগে লেবারের 80%। এই যে আপনাদের একটা রেট বের করলাম যে 80%, 80% কার 80%? ডিরেক্ট লেবারের 80%, তাই না? যে প্রথমে বলা ছিল যে কার্ডালা কোম্পানি অ্যাপ্লাইস ওভারহেড অন দ্য Yes, sir. লেবারের 80%। আপনি লেবার দিয়েছেন 78000 টাকা, এই যে এখানে বলা আছে ডিরেক্ট লেবারের কত 80%। ডিরেক্ট লেবার দিয়েছিলেন 78000, এর 80% আপনি দিবেন কত 62400 টাকা দিলাম। আচ্ছা তারপর আপনার কোশ্চেনে বলা আছে কি এখানে, এখন কোশ্চেনে বলা আছে আমাদের জব A1 কমপ্লিট হয়েছে, যেটা কমপ্লিট হবে তার জন্য কে এন্ট্রি দিতে হবে। যদি কমপ্লিট হয়ে যায় ফিনিশড গুডস ইনভেন্টরি ডেবিট আর ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ক্রেডিট। দেখেন আমাদের এই যে ফিনিশড গুডস ইনভেন্টরি ডেবিট আর ক্রেডিট করব ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। ফিনিশড গুডস ইনভেন্টরি ডেবিট আর ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ক্রেডিট। এখন অ্যামাউন্টটা কত হবে এটা আপনাকে ভালো করে জানতে হবে। স্যার 6 নম্বরের ডেবিটটা বুঝছি না স্যার। 6 নম্বরটা 6 নম্বরের ডেবিটটা বুঝতেছি না স্যার, ক্রেডিট বুঝছি, ডেবিটটা বুঝতেছি না। ও ওয়ান ট্রিপল আপনি কি 4 আর 5 বুঝতে পারছেন? জি স্যার 4-5 বুঝতে পারছি। 4 নম্বরটা কোথা থেকে আসলো, ওয়ার্ক ইন প্রসেস ডেবিট, ক্রেডিট হচ্ছে কি র মেটেরিয়ালস ইনভেন্টরি। আপনি যখন ইনভেন্টরি পারচেজ করতেছেন তখন ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। যখন অ্যাসাইন করে দিবেন তখন কি হয়ে যাবে, ওয়ার্ক ইন প্রসেস ডেবিট হয়ে যাবে আর ক্রেডিট হয়ে যাবে র মেটেরিয়ালস, তাই না? 5 নম্বর ক্ষেত্রেও যখন লেবার ইনকার করবেন তখন লেবার ডেবিট,
যখন এটাকে ওয়ার্ক ইন প্রসেসে অ্যাসাইন করে দিবেন তখন কি হয়ে যাবে, ওয়ার্ক ইন প্রসেসে ট্রান্সফার হয়ে গেল, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট আর ফ্যাক্টরি লেবার ক্রেডিট। আবার ম্যানুফ্যাকচার ওভারহেড যখন আপনি ইনকার করছিলেন তখন ম্যানুফ্যাকচার ওভারহেড ডেবিট করছিলেন, এখন এটাকে ট্রান্সফার করে দিবেন কোথায়, ওয়ার্ক ইন প্রসেসে, তখন কি লিখবেন, ওয়ার্ক ইন প্রসেস ডেবিট আর ম্যানুফ্যাকচার ওভারহেড ক্রেডিট, আগের মতোই 4 আর 5 এর মতোই। বুঝতে পারছেন? হবে স্যার। আচ্ছা, এখন আমাদের যেটা হচ্ছে, আমাদের গুডস একটা ফিনিশ হয়ে গেছে, A1 A16 ফিনিশড হয়ে গেছে, এটার জন্য কি হবে, ফিনিশড গুডস ইনভেন্টরি ডেবিট আর ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ক্রেডিট, তাই তো? এখন কথা জি হচ্ছে স্যার। অ্যামাউন্টটা কোথা থেকে পাবেন? দুইটা কিন্তু কমপ্লিট হয় নাই, একটা কমপ্লিট হয়েছে। যদি দুইটা কমপ্লিট হইতো আপনি দুইটার ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি সব যোগ করে দিতেন, 48,000 78,000 62,400 সব যোগ করে দিতে পারতেন, কিন্তু আপনার কমপ্লিট হয়েছে একটা। আপনি চিন্তা করে দেখেন, এই যে উপরে যে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে কত দেওয়া আছে দেখেন, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস জব A1 এর জন্য কত, 27,000 দেওয়া আছে না? আবার ডিরেক্ট লেবার দেওয়া আছে A1 এর জন্য কত, A16 এর জন্য 52,000 দেওয়া আছে না, 57,000 আর এখানে হচ্ছে 52,000, পাইছেন কোশ্চেনে? হ্যালো, এটা যদি আরেকবার বলতেন এই জিনিসটা। আমাদের বললাম যে আমাদের এখানে জার্নাল এন্ট্রি কি হচ্ছে, ফিনিশড গুডস ইনভেন্টরি ডেবিট আর ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ক্রেডিট। যখন কোনো গুডস কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, ফিনিশড গুডস ইনভেন্টরি ডেবিট আর ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ক্রেডিট। কথা হচ্ছে কত টাকায়? আমাদের A16 এর জন্য ডিরেক্ট ম্যাটেরিয়ালস লাগছে কত, 27,000 টাকা লাগছে না? হ্যাঁ জি স্যার। ডিরেক্ট লেবার লাগছে কত, 52,000 টাকার। হ্যাঁ ম্যানুফ্যাকচারিং 41,000 টাকা। আর 80% হচ্ছে ডিরেক্ট লেবারের, 52,000 এর 80%। বুঝতেছেন? জি স্যার আচ্ছা, গেল এটা। বুঝতে পারছি। এবার হচ্ছে আমাদের এখন কি করছে, এখানে কমপ্লিট করলাম এন্ড সেল করছে 1,50,000 টাকা। যদি সেল করি তাহলে কি হবে এবার আমাদের, সেল করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ 1,50,000 টাকায়। আর এটা কস্ট ছিল কত, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ফিনিশড গুডস ইনভেন্টরি ক্রেডিট 1,20,600। বুঝতে পারছি। আচ্ছা, সর্বশেষ 3 নম্বর আমাদের রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্ট সি একবার শেষ। What was the amount of under applied or over applied factory overhead, manufacturing overhead? Under applied, over applied, আপনি অ্যাপ্লাই করছেন কত টাকা, ওই যে 78,000 এর কত পার্সেন্ট, 80%। আর এখানে আমাদের অ্যাকচুয়াল হচ্ছে কত, 59,800 টাকা। দেখেন এই যে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত, 59,800 টাকা। আচ্ছা, ইনডিরেক্ট লেবার কত টাকা, ম্যাটেরিয়ালস 3,000 টাকা, ইনডিরেক্ট লেবার হচ্ছে 2,000 টাকা। দেখেন আমাদের এই যে অ্যাকচুয়াল সবগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, আর আমরা অ্যাপ্লাই করছি কত টাকা, 68,000 62,400 টাকা। বোর্ডে করলে সবচেয়ে বেশি ভালো হতো আর কি। দেখেন আমাদের যেখানে চারটা দেওয়া আছে, 59,800 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, আমাদের টোটাল হচ্ছে কত টাকা, 64,800 টাকা। আর আমরা অ্যাপ্লাই করছি 62,400 টাকা। সো আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, 2,400 টাকা আমাদের ব্যালেন্স রয়ে গেছে। সেটা বাদ দেন, আপনি অ্যাপ্লাই কি বেশি করছেন না কম করছেন সেটা চিন্তা করেন। অ্যাপ্লাই করছেন 62,400 আর অ্যাকচুয়াল হয়েছে 64,800, অ্যাপ্লাই কি বেশি হয়েছে না কম হয়েছে? হ্যালো,
আহ, অ্যাপ্লাই কম হয়েছে না, অ্যাকচুয়াল যেটা অ্যাকচুয়াল হচ্ছে অ্যাপ্লাইটা কম হয়েছে, তাই না? জি স্যার। এই জন্য আমাদের কি হচ্ছে এখানে আন্ডার অ্যাপ্লাইড। যাই হোক আমি আজকে ছেড়ে দিচ্ছি, যেহেতু ইসের আসলে করে দিই পাই না আমার স্যার এখানে অ্যাপ্লাইডটা কম হয়েছে বলতে স্যার যদি লাস্ট কথা হয় একটু আরেকবার বলতে না এখানে। হ্যাঁ, এখানে আমাদের দেখেন যে ৬২,৪০০ এই জিনিসটা কি, ৬ নম্বর দেওয়া আছে, দেখুন উপরে ৬ দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট আর ম্যানুফ্যাকচার ওভারহেড ক্রেডিট ৬২,৪০০ কোথেকে আসছে? ৭৮,০০০ ইন্টু 80%, মানে ৬২,৪০০ যে আসছে এটা কি অ্যাপ্লাই করছি না? হ্যাঁ অ্যাপ্লাই করছি। অ্যাসাইন করছি, অ্যাপ্লাই করছি, যেটা কই না কেন অ্যাপ্লাই করছি। আর অ্যাকচুয়ালি কত টাকা হয়েছিল? অ্যাকচুয়ালি হয়েছিল দেখেন এই যে ৩ নম্বরে একটা দেওয়া আছে, ৩ নম্বরে আপনার যে ভেরিয়াস অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, প্রিপেড ইন্স্যুরেন্স, এটা হয়েছিল কত? ৫৯,৪০০ টাকা। আবার দেখেন মানে মানে আপনার কাজ হচ্ছে আপনার যে এই পুরো জার্নালটা দেখে ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলোকে চেক করা। যেমন দেখেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে ডেবিট করছেন কত টাকা? ৫৯,৮০০ টাকা। আবার দেখেন যে ৪ নম্বরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট করছেন ৩,০০০ টাকা। আবার দেখেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট করছেন কত টাকা? ২,০০০ টাকা। এই সবগুলো ডেবিট করছেন, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল। যখন ডেবিট হয় তখন অ্যাকচুয়াল। আর ক্রেডিট হয়েছে কত টাকা দেখেন? ৬২,৪০০ টাকা ক্রেডিট করছেন, মানে বেশি ডেবিট করছেন কম ক্রেডিট করছেন। ক্রেডিট মানে অ্যাপ্লাই করা, মানে আপনি কম অ্যাপ্লাই করছেন, এর জন্য এটাকে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড। ওই যে ২,৪০০ টাকা এখনো আন্ডার অ্যাপ্লাইড আছে। এটা আমাদের আবার কস্ট অফ গুডস সোল্ডে ট্রান্সফার করে দিতে হবে না, কোথায় ট্রান্সফার করতে হবে এটা বলে দেওয়া নাই, কিন্তু আমাদের জাস্ট বের করতে বলছে আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড, এটা বের করতে বলছে। যাই হোক আমি আরো বড় ম্যাথ দেখবো নি, ভাবছিলাম আজকে শেষ করে দেবো, তো আজকে তো মনে হয় শেষ হবে না, আরেকটা ম্যাথ হাতে হাতে করতে হবে আর কি। বুধবার তো একটা ম্যাডামের ক্লাস আছে তাই না? জি স্যার সকাল ৯টায়। ৯টায় তো একটা প্রবলেম, মানে আপনাদের ম্যাডামের একটা ক্লাস থাকে এখানে, বোর্ডটা ইউজ করা খুব টাফ। বোর্ডটা ইউজ ছাড়া আমি করতে পারবো। আচ্ছা আমি দেখি তাহলে এক্সেলে করে দিব না আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।